নমস্কার, আমি ডাক্তার অরূপ দাস বিশ্বাস বলছি। আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আমি আগে প্রফেসর অফ কার্ডিওলজি এসএসকেএম হসপিটাল বা পিজি হসপিটালে ছিলাম। আজকে একটু আলোচনা করব, অনেকেই যেটা জানতে চান যে হৃৎপিণ্ড কিভাবে তৈরি, কিভাবে কাজ করে সেটা নিয়ে। অর্থাৎ আমাদের ডাক্তারি পরিভাষায় হার্টের অ্যানাটমি। আমরা প্রত্যেকেই জানি যে হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র, আমি যন্ত্র বলতেই ভালোবাসি কারণ এটা সত্যিই একটা শরীরের মধ্যে যন্ত্র। তো হৃদযন্ত্রের মূল কাজ হচ্ছে একটা ছোট পাম্পের মতো। এখানে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ফিরে আসে এবং এই রক্ত আবার হার্টের মধ্যে দিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এবার বিভিন্ন জায়গায় বলতে কিন্তু দুভাবে ভাবতে হবে। একটা হচ্ছে ফুসফুসে যাচ্ছে, যেটা রক্ত পরিশোধনের জন্য, সেখানে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেবে, অক্সিজেন নিয়ে নেবে। আর একটা হচ্ছে ফুসফুস ছাড়া অন্যান্য জায়গায় যে যাচ্ছে, যেমন মাংসপেশি, পেটের মধ্যে, মস্তিষ্কে, কিডনিতে, সেখানে তার কাজ হচ্ছে অক্সিজেন সরবরাহ করা, গ্লুকোজ সরবরাহ করা এবং আরো যেগুলো জরুরি বিষয় আছে আমাদের শরীরে পুষ্টির যে দরকার সেগুলোকে পৌঁছে দেওয়া। অর্থাৎ বুঝতেই পারছেন যে শরীরের এমন কোনো অংশ নেই যেখানে রক্ত সরবরাহ যায় না, এবং হার্টের ক্ষতির জন্য যে জায়গায় সার্কুলেশন বা রক্ত পরিবহনের ক্ষতি হবে না। অর্থাৎ পাম্প যদি ঠিক মতো কাজ করতে না পারে, শরীরের সব জায়গাতেই রক্ত পরিবহনটা ক্ষতিগ্রস্ত। আবার আরেকটা হতে পারে, যেটা নিয়ে আমাদের অনেক সময় কাজ করতে হয়, যে হাড়টা হয়তো ঠিক আছে কিন্তু একটা শিরা, সেই শিরা আমরা বাংলায় শিরা বলি কিন্তু আসলে এটা ধমনী অথবা শিরা হতে পারে, তার অসুখ। শিরা বলতে কি, যেটা হার্টের দিকে রক্ত নিয়ে যাচ্ছে। যেমন আপনারা দেখেছেন যে অনেকক্ষণ দাঁড়িয়ে যাদের কাজ করতে হয়, কন্ডাক্টরের কাজ, ট্রাফিক পুলিশের কাজ, অনেকেরই দেখবেন, বা গৃহিণীদেরও হতে পারে যারা দাঁড়িয়ে রান্না করে, পায়ের শিরাগুলো এই পায়ের গোছের কাছে ফুলে ফুলে গেছে, ভ্যারিকোজ ভেন বলা হচ্ছে। আবার অনেক ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে দেখা যায় যে যে ধমনীটা পায়ে রক্ত নিয়ে যাচ্ছে সেই ধমনীটাই হয়তো ক্ষতিগ্রস্ত, তার পায়ে ঘা হচ্ছে, সারছে না, আলসার হচ্ছে, এমনকি অ্যাম্পুটেশন পর্যন্ত লাগছে। এখানে হয়তো দেখা গেল যে হার্ট ঠিক আছে, ঠিকই পাম্প করছে, কিন্তু সেই শিরাটা বা ধমনীটা ক্ষতিগ্রস্ত। অর্থাৎ নানাভাবে জিনিসটাকে ভাবা যেতে পারে, কিন্তু এত ডিটেলসে আমরা আলোচনা করব না, কারণ আপনারা কেউই ডাক্তার হতে চলছেন না, খানিকটা জ্ঞান লাভ করতে চাইছেন এই পর্যন্ত। তো হৃৎপিণ্ডতে ফিরে আসি, যদি এই হৃদচিত্র মোটামুটি একটা মাংসপেশি দিয়ে তৈরি, কিন্তু এর মধ্যে আরো অনেকগুলো জিনিস থাকে, না হলে এর কাজটা ঠিক মতো হয় না। প্রথম হচ্ছে হৃৎপিণ্ডের চারিদিকে একটা আবরণী থাকে, এটাকে বহিরাবরণ বরণ বা পেরিকার্ডিয়াম বলে। এর কিন্তু প্রদাহ হয়ে অসুখ হতে পারে, পেরিকার্ডাইটিস, এর থেকেও বুকে ব্যথা হতে পারে। এই অসুখটা নিয়ে অন্যদিন আলোচনা করে। তারপরে এলো এই যে মাংসপেশির কথা বলছিলাম, এই মাংসপেশি আর ভেতরে ইনার লাইনিং, যাতে একটা ভেতরে স্মুথ লাইনিং থাকে, এটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম বা অন্তের, মানে ভেতরের। এর থেকেই আবার ভালভ তৈরি হয়। ভালভের কাজ হচ্ছে যে রক্ত প্রবাহটাকে একমুখী করে তোলা। আপনি ভাবুন, একটা বলের মধ্যে যদি আমি একটা লিকুইড চেপে দিই, সে তো যে কোনো দিকে ছিটকে যাবে, কিন্তু হার্ট তো তা করে না, ভেরি অর্গানাইজড স্ট্রাকচার। এ রক্ত যেখানে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে যাবে, যেখান থেকে ফেরত আসা সেখানে ফেরত আসবে। সুতরাং তার ভালভের দরকার। আর যে নিজে এত কাজ করছে, যার সারাদিনই কখনোই বিশ্রাম নেই, ধরুন 70-80 বার মিনিটে বিট করে যাচ্ছে, রাতে করছে, দিনে করছে, তার নিজেরও তো খাবার দরকার। সেই জন্য তারও দরকার অক্সিজেন, তারও দরকার গ্লুকোজ। সেই জন্য করোনারি ধমনী আছে, করোনারি আর্টারি আছে, যারা প্রথম আর্টারি, যারা অ্যাওর্টা বা মহাধমনী থেকে বেরোচ্ছে, তারা নিয়ে যাচ্ছে হার্টের বিভিন্ন জায়গায়। এই করোনারি আর্টারি ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনারা সবাই জানেন, আজকাল শুনছেন চারিদিকে হার্ট অ্যাটাক হচ্ছে, কারো অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, কারো বাইপাস হচ্ছে, মোটামুটি আপনাদের কাছে এটা কমন প্লেস হয়ে যাচ্ছে। আর কি, এই হার্টের একটা, যে যার যখন সংকোচন দরকার, যার যখন প্রসারণ দরকার, সেটাকে নিয়মিত করার জন্য, তার ছন্দটাকে ঠিক রাখার জন্য একটা ইলেকট্রিক্যাল সিস্টেম যেমন আমাদের বাড়িতে থাকে, সেরকম একটা কন্ডাকশন টিস্যু আছে হার্টের মধ্যে। এক জায়গায় ইম্পালসটা তৈরি হলো,
সেখান থেকে নিচে নেমে এলো, সেখান থেকে আরো ছড়িয়ে গেল। এই কন্ডাকশন সিস্টেম তারও অসুখ হতে পারে এবং এখান থেকে নানা ধরনের অ্যারিথমিয়া আসতে পারে। অ্যারিথমিয়াকে দুভাগে ভাগ করে নেওয়া হয়, যেখানে যার দরকার তার চেয়ে কম হচ্ছে, যেখানে দরকার নেই অথচ দ্রুত বিট হচ্ছে অথবা অনিয়মিত হচ্ছে। এই ধরনের নানা ধরনের অ্যারিথমিয়া হতে পারে। আরেক ধরনের রিদমের প্রবলেম আছে, যেখানে এই যে কন্ডাকশন সিস্টেম বললাম, এখানে এমন একটা হার্ট ব্লক হলো, এটাও হার্ট ব্লক, যে গতিটা খুবই কমে গেল। যেখানে 60 দরকার সেখানে হয়তো 25 হয়ে গেছে, যেখানে 70 দরকার সেখানে হয়তো 40 হয়ে গেছে। এবং রোগী হঠাৎ দেখছেন চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে, আচ্ছন্ন হয়ে যাচ্ছে, অথবা অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে পেসমেকার লাগে। এখন সব অসুখ তো একদিনে আলোচনা করা যাবে না, আমরা ভাগ ভাগ করে বিভিন্ন দিন বিভিন্ন আলোচনাগুলো করবো। তো আবার যদি ফিরে আসি অ্যানাটমিক কথায়, এই যে বলছিলাম বহিরাবরণ, তারপরে মাংসপেশি ছাড়াও আরেকটা কি ভাবতে হবে, যে ভেতরে পর্দা আছে। এই পর্দা, যেগুলো পাম্পিং চেম্বার ভেন্ট্রিকল নিচের দিকে থাকে, তাদেরকে দুভাগে ভাগ করে, রাইট অ্যান্ড লেফট। আর ওপরের দিকে যে চেম্বার, যারা রক্ত রিসিভ করে, সেখানেও পর্দা আছে, তাকেও রাইট অ্যান্ড লেফটে ভাগ করা। এবার যদি রাইট এট্রিয়াম বা ওপরের ডান দিকের চেম্বারের কথায় আসি, সেখানে বিভিন্ন জায়গা থেকে রক্ত এসে, তার মধ্যে শরীরের নিম্নাংশ আছে, পেট আছে, বুক আছে, মাথা আছে, সমস্ত জায়গা থেকে রক্ত এসে জমা। এখানে কিন্তু অক্সিজেন কম আছে। এটাকে আমরা সেজন্য ডাক্তারি ভাষায় নীল রক্ত বলি, কিন্তু আমরা কাটলে কোথাও নীল রক্ত পাবো না। এটা কাটলে লালই বেরোবে, বোঝানোর সুবিধার জন্য এটাকে নীল, এই আমার জামাটার মতো এঁকে দেওয়া হয়। তো যাই হোক, এই রক্তটা এসে রাইট এট্রিয়াম থেকে যে পাম্পিং চেম্বারে যায় তার নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এবং মাঝখানে যে ভালভ থাকে তাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। এই ভালভেরও কিন্তু অসুখ হতে পারে। যাই হোক, এবার রাইট ভেন্ট্রিকলের কাজ কি না, ও পাম্প করে পাঠিয়ে দেবে এই রক্তটা একটা ধমনির মাধ্যমে, যাকে বলা হয় পালমোনারি ধমনি, দুদিকে ফুসফুসের মধ্যে। অর্থাৎ পালমোনারি ধমনিটা বেরিয়ে দুটো ভাগ হয়ে গেল, আবার ফুসফুসের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেল, রক্তের জালের মতো হয়ে গেল। সেখানে কি কাজ, মানুষ শ্বাস নিচ্ছেন, প্রশ্বাস ছাড়ছেন, তার সঙ্গে সঙ্গে ভেতরে অক্সিজেন ঢুকছে এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে। এটা কিন্তু একদম পিওর অক্সিজেন ঢুকলো, পিওর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে হলে তা নয়। বেশিরভাগটাই নাইট্রোজেন গ্যাস থাকে, এবং আমাদের বায়ুমণ্ডলের চাইতে অক্সিজেন যেটা আছে সেটাই থাকে, তার চাইতে বেশি অক্সিজেন বাড়ানো যায়। কিন্তু যখন বেরোচ্ছে অক্সিজেনটা আর একটু কম, কার্বন ডাইঅক্সাইডটা আর একটু বেশি। সেই জন্য আমরা বলি অক্সিজেন ঢুকলো, কার্বন ডাইঅক্সাইড বেরো। যাই হোক, তো ফুসফুসের মধ্যে অক্সিজেনটা দিয়ে নিল, সেটা রক্তে গিয়ে কিন্তু অক্সিজেনটা অনেকটা বেড়ে যাচ্ছে, কেননা রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে তার ক্ষমতা হচ্ছে অক্সিজেনটা টেনে অ্যাবজর্ব করে নেওয়া। আর সেখানেই সে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, সেটা বেরিয়ে ফুসফুসে। তাহলে এটাকে আমরা বলি শোধন। অর্থাৎ যেহেতু কার্বন ডাইঅক্সাইড কমলো এবং অক্সিজেন বাড়লো, এই পরিশোধিত রক্ত এবার ফুসফুস থেকে ফিরে আসছে 4টে শিরার মাধ্যমে। এই শিরার মাধ্যমে কোথায় ফিরছে না, লেফট এট্রিয়াম বা বাঁ দিকের অলিন্দ্রতে রক্তটা জমা হলো, সেই রক্তটা যাবে একটা ভালভের মাধ্যমে, সেটাকে বলা হয় মাইট্রাল ভালভ, এবং এটা নিয়ে যাচ্ছে রক্তটা লেফট ভেন্ট্রিকলের মধ্যে। মাইট্রাল ভালভের কাজ কি, লেফট ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে তখন সেটা লেফট এট্রিয়ামে ফিরতে দেবে না, আটকে দেবে। আর যখন লেফট এট্রিয়াম সংকোচন হবে তখন সে খুলে যাবে এবং লেফট ভেন্ট্রিকলের রক্ত সরবরাহ অনায়াসে। এই ভালভের অসুখ হবে, ভালভের লিক হতে পারে, সংকুচিত হতে পারে, নানা ধরনের। মাইট্রাল ভালভের ক্ষেত্রে এটা প্রথমে এলাম, কারণ মাইট্রাল ভালভের অসুখ খুব কম, রিউম্যাটিকও হতে পারে, অন্য ধরনের অসুখও হতে পারে। এবার লেফট ভেন্ট্রিকল এটাকে পাম্প করবে আরেকটা মহাধমনী, সবচেয়ে বড় যে অ্যাওর্টা বা ইংরেজিতে বলে আমরা বলি মহাধমনী, সেটা একটা এরকম হকি স্টিকের মতো বা ছাতার বাঁটের মতো, পুরোনো দিনের ছাতার বাঁটের মতো বা হকি স্টিকের মতো। সেটার থেকে কয়েকটা ধমনী মাথার দিকে যাচ্ছে, সেখানে ব্রেনে যায়, চোখে যায়, সমস্ত মুখমণ্ডলে যায়, এই ধরনের। হাতে যাচ্ছে, দুদিকে হাতেই বুকের বিভিন্ন জায়গায় যাচ্ছে,
পেটের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কিডনি, লিভার, ইন্টেস্টিন, এদের রক্ত সরবরাহের প্রয়োজনীয়তা খুব, এই মাসলগুলোর রক্ত সরবরাহের প্রয়োজনীয়তা খুব বেশি, এবং নিচের দিকে, পায়ের দিকে সমস্ত জায়গায় ছড়িয়ে যাচ্ছে এই মহাধমনীর মাধ্যমে, বিভিন্ন শিরা উপশিরার মাধ্যমে। তো এই মহাধমনী এবং লেফট ভেন্ট্রিকলের যে জাংশন, ওখানটাতেও একটা ভালভ আছে যাকে বলা হয় এওর্টিক ভালভ। এর কাজ হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার দিকে ব্লাড যেতে দেবে, কিন্তু অ্যাওর্টার থেকে লেফট ভেন্ট্রিকলে আসতে দেবে না। অর্থাৎ রক্ত প্রবাহকে আমি প্রথমেই বলেছিলাম যে একমুখী রাখতে হবে। এক কথায় চট করে যদি বলি, রাইট এট্রিয়ামে ব্লাড এলো, রাইট ভেন্ট্রিকলে ঢুকলো, মাঝখানে ট্রাইকাসপিড ভালভ আছে, সে রাইট এট্রিয়ামে লিক করতে দেবে না। রাইট ভেন্ট্রিকল থেকে চট করে পালমোনারি আর্টারি বা ফুসফুসের দিকে চলে গেল, সেখানে ভালভ আছে, সে খালি ফুসফুসের দিকে যেতে দেবে, ব্যাক করতে দেবে না। এবার ফুসফুস থেকে আবার ফিরে এলো, ফিরে এসে লেফট এট্রিয়ামে ঢুকলো, আর একটা ভালভ আছে, লেফট ভেন্ট্রিকলে ঢুকতে দেবে কিন্তু ব্যাক ফ্লো করতে দেবে না। লেফট ভেন্ট্রিকল যখন পাম্প করবে, আরেকজন ভালভ এসে তখন পাম্প করে পাঠিয়ে দেবে এওর্টায়, কিন্তু ফিরতে দেবে। এর যখনই গন্ডগোল হবে আমরা বলি ভালভ ফেমিস। আরেকটা ওষুধ যেটা খুব কমন প্লেস, আমরা বলছিলাম যে করোনারি আর্টারি সম্বন্ধে আপনাদের সচেতনতা জেগেছে, খুব দরকার। তো সেখানে কোলেস্টেরল জাতীয় জিনিস জমা হতে পারে, দিয়ে রাস্তাটা সরু হয়ে যেতে পারে, যে যতটা দরকার রক্ত প্রবাহ ততটা হলো না, তার চেয়ে কমে গেল, এটা হতে পারে। এটা যখন এমন হচ্ছে যে মাসলের রক্ত পরিবহনটা কম হলো, আবার বিশ্রাম নিলাম, ঠিক হয়ে গেল, একে বলা হয় ইস্কিমিয়া। এবং তার জন্য যে হার্টের যে ব্যথাটা হলো, এটাকে বলা হয় অ্যাঞ্জাইনা, কারণ হার্টের তো যথাযথ অক্সিজেন পৌঁছলো না। এইটা ক্রনিক ইস্কিমিয়ার লক্ষণ। আর একটা হচ্ছে মাঝে মাঝে ইস্কিমিয়া, যেটা বলা হয় আনস্টেবল অ্যাঞ্জাইনা, অর্থাৎ সেটা ফিরে যেতে পারে ঠিক দিকে, নাও ফিরতে পারে, হার্ট অ্যাটাকের দিকে চলে যেতে পারে। আর যেটাকে আমরা সবচেয়ে ভয় খাই, তাকে বলা হয় হার্ট অ্যাটাক। অর্থাৎ সেখানে রক্ত যে জমাট বাঁধার যে জায়গাটা ছিল, অর্থাৎ যেখানটা সরু হয়েছিল, সেখানে এসে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। জমাট বাঁধার নানা কারণ আছে, সবগুলোর মধ্যে রক্ত ঢুকছে না, কিন্তু এই জমাট বাঁধার জন্য কি হলো, নিচের দিকে আর রক্ত যাচ্ছে, অর্থাৎ হার্টের অনেকটা মাসল একদমই রক্ত পেল না, বন্ধ হয়ে গেল। সেই মাসলগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, এটাকে আমরা বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই সমস্ত সময়, যে কোনো সময় একটা সাডেন ডেথ হতে পারে, যেখানে রক্ত সরবরাহ কম, জাস্ট রক্ত সরবরাহ কমের জন্য হতে পারে সাডেন ডেথ। আবার অনিয়মিত ছদ্মপতনের জন্য সাডেন ডেথ হতে পারে, হঠাৎ অ্যাওর্টার রাস্তাটা বন্ধ হয়ে গিয়ে তার জন্য সাডেন ডেথ হতে পারে। আবার হার্ট অ্যাটাক হলে তো আপনারা জানেনই সাডেন ডেথ হতে পারে। অ্যারিথমিয়া থেকে হার্ট অ্যাটাক হয়, সাডেন ডেথের ইনসিডেন্স খুব বেশি। আর একটা খুব কমন প্লেস ডিজিজ যেটা আমাদের আজকে সভ্যতাকে গ্রাস করেছে, প্রায় 30% জন এই রোগে আক্রান্ত, যেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ মানে যে চাপে রক্তটা সমস্ত জায়গায় যাওয়ার কথা, একদম চাপ শূন্য হলে তো রক্ত যাবে না, বন্ধ হয়ে যাবে, কিন্তু যে চাপে যাওয়ার কথা তার চাইতে অনেক বেশি চাপে রক্ত প্রবাহিত। তার জন্য শরীরের সমস্ত শিরা উপশিরাই ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে মাথায় রাখতে হবে, মস্তিষ্কের শিরা, তার থেকে স্ট্রোক হতে পারে, অথবা যতটা রক্ত যাচ্ছে না তার জন্য আমরা দেখছি যে রোগীর ভুলভ্রান্তি হচ্ছে, ঠিক চিনতে পারছেন না, কগনিটিভ ডিসঅর্ডার বলা হয়, বুদ্ধি কমে আসছে, এই ধরনের অসুখ হতে পারে। চোখের রক্ত শিরা ক্ষতিগ্রস্ত হতে পারে, হার্ট তো ক্ষতিগ্রস্ত হতেই পারে, কারণ তাকে বেশি চাপের দিকে পাম্প করতে হচ্ছে, তার থেকে হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে। করোনারি আর্টারি ডিজিজটা তাড়াতাড়ি হয়, তার থেকে হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে। যে কোনো মাংসপেশিতে রক্ত সরবরাহ কম হতে পারে, তাকে বলা হয় ইসকেমিক লিম্ব, এগুলো হতে পারে। আর এওটা যে মহাধমনী, সে নিজের ক্ষতিগ্রস্ত করতে পারে, তার থেকে মোটা হয়ে গিয়ে অ্যানিউরিজম জাতীয় অসুখ, কেটে গিয়ে ডিসেকশন জাতীয় অসুখ, এই ধরনের নানা অসুখ হতে পারে। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, এই কামনা করি, এবং প্রিভেনশনের দিকে এগিয়ে চলুন। নমস্কার।